আপনারা শুনছেন রেডিও মালঞ্চয়ে অলৌকিক কাহিনী সমগ্র থেকে আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্র রচিত ৩ বার। গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে প্রচ্ছদ ও সূচি। পর্ব ৩৫। ঘটনাটা আপনাদের মনে আছে নিশ্চয়ই। খবরের কাগজে ফলাও করে বেরিয়েছিল। সবচেয়ে বিখ্যাত যে কাগজ, সে তো বর্ডার দিয়ে যাকে বলে বক্স করে ছাপা, তাই ছেপেছিল। সেই যে মনে পড়ছে না, চিতপুরের রাস্তা দিয়ে একটা ট্যাক্সি যাচ্ছিল, বেলা ৩টে সাড়ে ৩টে তখন। হঠাৎ একটা লোক একেবারে সামনে পড়ে গিয়েছিল। তাকে বাঁচাতে গিয়ে ট্যাক্সিটা ফুটপাতে উঠে পড়ে। সেখানে ছিল এক মুটে তার ঝাঁকার ওপর বসে। সে বেচারা তৎক্ষণাৎ মারা যায়। এরপর নিজের জানের কথা ভেবে দিশেহারা হয়ে যাবে ড্রাইভার, সেটা স্বাভাবিক। কোনো মতে ছুটে পালাতে গিয়ে প্রথমে একটা রিস্কাওয়ালার ঘাড়ে পড়ল। রিস্কা চালক ও তার দুজন আরোহী, একটি তরুণ ছেলে ও তার প্রৌঢ়া মা চাপা পড়লেন। একজন সেখানেই, বাকি দুজন হাসপাতালে মারা গেলেন। তারপর স্বভাবতই হিসেব জ্ঞান দৃষ্টি সব গোলমাল হয়ে গেল ড্রাইভারের। জানে যে জনতার হাতে পড়লে লিঞ্চ করা যাকে বলে তাই করবে, জ্যান্ত পুড়িয়ে মারবে। সে কোন দিকে পালাচ্ছে তা জানে না। তখন উল্টো দিক থেকে কাটাতে গিয়ে এক বিপরীতমুখী বাসের সঙ্গে ধাক্কা লাগল। গাড়ি তো গেলই, ড্রাইভার নিজেও খুন হল। দুটো লোক বাসের সামনের দরজায় ঝুলে আসছিল, তারাও গেল। মনে পড়ছে এবার, মোট 7টি লোকের মৃত্যুর কথা। কাগজে অনেক চিঠি লেখালেখি হয়েছিল তখন। মর্মার্থ, আজকাল কাউকে চাপা দিলে কি অ্যাক্সিডেন্ট ঘটালে এই যে ড্রাইভারদের উপর নির্যাতন করার রেওয়াজ হয়েছে, এতেই আরো বেশি এই ধরনের ঘটনা ঘটছে। মনে পড়ছে, পড়তেই হবে, এ খবর না পড়ে উপায় নেই। শুধু কারুরই খেয়াল নেই সেই হতভাগ্যের কথা, যে হঠাৎ অমনভাবে সামনে এসে না পড়লে এত কাণ্ড কিছুই হতো না। খেয়াল নেই মানে তার কথা কেউ জানে না। কাগজওয়ালারাও তার নাম ধাম বিবরণ কিছু পাননি। দু একজন প্রত্যক্ষদর্শী দেখেছিলেন বলেই জানা গেছে। কিন্তু সেই লোকটি সেই অভাবনীয় হট্টগোল ও তার পরপর অতগুলি মর্মান্তিক ঘটনায় বিপুল জনসমাগমের ফাঁকে কোথায় গেল সে খবর কেউ রাখেনি। সে যেন মূর্তিমান নিয়তির মতো এই 7টি প্রাণীর মৃত্যু ঘটাতে এসেছিল। শূন্য থেকে মূর্তি পরিগ্রহ করে কাজ শেষ হতে আবার শূন্যেই মিলিয়ে গেছে। কিন্তু তা নয়। সেই লোকটি সেদিন তার নিয়তিকে খুঁজতে চেষ্টা করেছিল, ধরতে চেয়েছিল। লোকটি আমাদের পরিচিত, নাম অভিলাষ। বয়স 33-34 হবে। শ্যামবর্ণের ওপর সুশ্রী বলিষ্ঠ চেহারা। মেদিনীপুর জেলায় বাড়ি। দেশে খাবার সংস্থান নেই। জমার ঘরে মাত্র 1 বিঘা ধানই জমি। খরচের খাতায় পঙ্গু বাবা, স্ত্রী ও 2টি বাচ্চা। বাপ যখন সক্ষম ছিলেন, আরও অনেকের জমি ভাগে চাষ করতেন। সংসার চলার জন্য কোনো চিন্তা ছিল না। সেই জোরেই 20-21 বছর বয়সে ছেলের বিয়ে দিয়েছিলেন। সে কি খাবে বা স্ত্রী পুত্রকে কি খাওয়াবে, সে কথা চিন্তা করেননি। অভিলাষকেও করতে দেননি। অভিলাষের মা নেই, সংসার দেখার লোকাভাব।
তখন সেই প্রয়োজনটাই বড় হয়ে উঠেছিল। অভিলাষ কিন্তু চাষবাসের দিকে যায়নি। তার অভিলাষ ছিল উচ্চ। সে চাকরির খোঁজে কলকাতায় এসেছিল। দেশের ব্যাপারটা বাপ দেখছেন, সুতরাং কিছুদিন বেকার ঘুরে বেড়ানোর অসুবিধা ছিল না। বেশি ঘোরাঘুরি করতে হয়নি অবশ্য। কিছুদিনের মধ্যেই এক বইয়ের দোকানে কাজ পেয়ে গিয়েছিল একটা দেশেরই এক মাস্টার মশাইকে ধরে। স্কুল ফাইনাল পাশ নয়, তবে তার জন্য আটকায়নি। হাতের লেখা ভালো, সুশ্রী চেহারা, ভদ্র কথাবার্তা, এই দেখেই ওর মনিবকে নিয়েছিলেন। মাইনে অবশ্য খুব একটা কিছু বলবার মতো নয়। ঢুকেছিল বোধহয় 40-50 টাকায়। দৈনিক 4 আনা জলপানি, সেটাই ক্রমে বেড়ে 100-তে পৌঁছেছিল। বিশেষ অসুবিধাও হয়নি। এখানে দেশের বিস্তর চেনা লোক ছাপাখানায় কাজ করে। তারা অনেক লোক এক জায়গায় মিস করে থাকে, যাতে খরচ কম পড়ে। তেমনি একটা সস্তার মেস পেয়ে গিয়েছিল। বইয়ের দোকানে ছুটি বেশি, কাছে দেশ বলে সহজেই যাতায়াত চলত। খরচের জন্যও খুব আটকাত না। দেশে সংসার চালাবার কথা ভাবতে হতো না বলে স্ত্রী ছেলে মেয়ের কথা নিয়েও মাথা ঘামাতে হয়নি। দেশে যাবার সময় এটা ওটা নিয়ে গেলেই চলত। পুজোর সময় কাপড় জামা, স্ত্রীকে 2-4 টাকা হাত খরচ। ইদানিং ছেলে মেয়েদের স্কুলের মাইনে এবং বই খাতার খরচাটাও দিতে হতো অবশ্য। তেমনি কিছু বোনাসও পেত পুজোর সময়। তারপর হঠাৎই শুরু হলো ভগবানের মার। বাবা অকস্মাৎ পক্ষাঘাতে পঙ্গু হয়ে গেলেন। স্ট্রোক নাকি বলে তাই হয়ে। এদিকে নতুন সরকার কায়েম হতে সেই সময়টায় বইয়ের বাজার গেল ঝপ করে পড়ে। লাইব্রেরির সরকারি গ্রান্ট কমে গেল। যাও বা পাবার কথা, হাতে এলো না। সে টাকা নাকি অন্য দরকারি খাতে চলে গেল। ওদের দোকান তেমন বড় কিছু নয়, খরচা কম বলে তবু তখনকার মতো টিকে গেল। কিন্তু লাভ নয়, বিক্রির টাকাতেই চালাতে হচ্ছিল। সেটা অত কেউ খেয়াল করেনি। আগে ভদ্রলোক ছাপতেন নাটক, নোভেল। বই ছাপা যা তা শেষ হয়ে যায়, নতুন করে ছাপা যায় না, নতুন বইও ছাপা হয় না। এই যখন অবস্থা, সরকার বদল হলো বটে, কিন্তু হাতে তখন পুঁজি বলতে কিছুই নেই। দিশেহারা মালিক চড়া সুদে দেনা করে স্কুল বই ছাপলেন এবং ডুবলেন। অব্যাপারে সুব্যাপার হলে যা হয়। সর্বনাশের যেটুকু বাকি ছিল, হঠাৎ কাগজ গেল বাজার থেকে লোপাট হয়ে। চোরা বাজারে ডবলের বেশি দামে কিছু কিছু পাওয়া যায়, তাতে চুনোপুটিদের চলে না। ভদ্রলোক সর্বনাশে সমুৎপন্নে পণ্ডিতরা যা করেন তাই করলেন। সামান্য টাকায় ব্যবসাটি বেচে দিলেন, অর্থাৎ অভিলাষের চাকরিটি গেল। কারণ যিনি এর স্টক কিনে নিলেন তার আগে থেকেই পুরনো লোক ছিল। তিনি এসব দায়িত্ব নিতে রাজি হলেন না। তারপর থেকে বিস্তর চেষ্টা করেছে চাকরির। নন ম্যাট্রিক ছেলে সেকালের ভাষায় বিশেষ কোনো হাতের কাজও শেখেনি। কে তাকে এই বাজারে চাকরি দেবে? সব জিনিসেরই দাম 4 গুণ 5 গুণ বেড়ে যাচ্ছে এক এক লাফে। যার যার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাই অসম্ভব হয়ে পড়ছে। ব্যবসাতেও সে ঘা পরোক্ষভাবে এসে লাগছে। ওর যা জগৎ বইপাড়ায়, সেখানে তো আরও 5 টাকায় বই ফের ছাপা হলে 14-15 টাকা দাম হচ্ছে। কে কিনবে?
কার কত বাড়তি টাকা আছে? প্রকাশকদের বেঁচে থাকাই সমস্যা, নতুন লোক রাখার তো প্রশ্নই ওঠে না। দেশেও গেছিল অভিলাষ। এমনিই তার স্বাস্থ্য ভালো, কিন্তু চাষবাসের পরিশ্রম সহ্য করতে গেলে বেশ কিছু অভ্যাসও দরকার। তা তার নেই, অভিজ্ঞতাও নেই। তাছাড়া এখন ভাগ চাষের বিস্তর অসুবিধা। সরকার নতুন নতুন আইন করছেন। যাদের জমি আছে তারা এখন মজুর রেখে নিজেরাই চাষ করছে। কিছুদিন বাড়িতে বৃথা বসে থেকে তাই আবার কলকাতায় ফিরতে হয়েছে। স্ত্রীর সর্বশেষ গহনাটি বেচে ওদের জন্য কিছু রেখে 30টি টাকা নিয়ে এসেছিল সে। আর কিছু আনা সম্ভব ছিল না। সেও হলো অনেক দিনের কথা। পুরনো মেসে বিস্তর টাকা বাকি পড়েছিল। সেখানে না গিয়ে একটা নতুন মেসে উঠল। মেসের খরচ আজকাল যে অঙ্কে পৌঁছেছে তাতে 30 টাকায় 15 দিনও চলে না। চলে না যে তা অভিলাষও জানে, কিন্তু আর কোথাও থেকে কিছু জোগাড় করতে পারেনি। পুরনো মনিবের কাছে গিয়েছিল, তিনি টাকা দিতে পারেননি। আগেকার বই খান 2 বাড়িতে ছিল, তাই দিয়েছিল। সেগুলো সিকি দামে বেচে টাকা 4 মতো হয়েছিল। তাও কাপড় কাচা সাবান কিনতে ও দাড়ি কামানোর খরচা জোগাতে চলে গেছে। বন্ধুদের কাছে কম্পোজের কাজ শিখতে চেয়েছিল। তারা কতগুলো বড় বড় প্রেস উঠে যাচ্ছে ও গেছে তার ফিরিস্তি শুনিয়ে সহজ একটি প্রশ্ন করেছিল, কাজ শিখতে যে কমাস সময় লাগবে সে কমাস খাবে কি? তার উত্তর দেওয়া যায়নি। তারই ফলে এখন অনিচ্ছা সত্ত্বেও বন্ধুরা মিলবন্ধ করতে বাধ্য হয়েছে। শুধু থাকার জায়গাটা এখনো দিয়েছে একজন, নিজের বিছানার ভাগ দিয়ে। তখন এই চরম সংকল্প নিতে বাধ্য হয়েছে সে। আত্মহত্যাই করবে সে। স্ত্রী, পুত্র, অক্ষম বাপ, সে ঈশ্বর দেখবেন। এখনই বা কি হচ্ছে তাদের কে জানে। বেঁচে থেকেই বা কি করতে পারছে সে? কি করতে পারবে? পুরো 2 দিন অনাহারে থাকার পর সেদিন সে তাই মরিয়া হয়ে চলতি ট্যাক্সির সামনে এসে পড়েছিল। অপেক্ষাকৃত জনবিরল পথে পুরো স্পিডে গাড়ি আসছে। অব্যর্থ মৃত্যু। বুদ্ধু লোকটা যে অমন পাগলের মতো ওকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ দেবে তা কে ভেবেছিল? তখন আত্মরক্ষার সহজ প্রবৃত্তিতেই সটকে পড়েছিল অভিলাষ। কে জানে এ নিয়ে কি হাঙ্গামা থানা পুলিশ হয়। তারপর অবশ্য অনুতাপ হয়েছিল খুব। পুলিশ ধরলে তবু খেতে দিত, হাজতে একটু শোবার জায়গাও মিলত নিশ্চয়ই। দিন 2 সে চেষ্টাও করল। বিনা টিকিটে ট্রেনে চেপে প্রকাশ্য রাস্তায় প্রাকৃতিক কাজ সেরে, কিন্তু এমনই অদৃষ্ট ওকে কেউ ধরল না। ভিক্ষার চেষ্টাও করেছিল বই কি, অনেকেই মাপ করো বলে বিদায় দিয়েছে। ওর সত্য ভাষণকে নাটক বলে, নতুন শিক্ষিত জোচ্চুরি বলে বিদ্রূপ করেছে। 2-1 জন কিছু কিছু দিয়েছে অবশ্য, তাতে একখানা ছোট রুটি আর 1 কাপ চা ছাড়া কিছু হয়নি। শেষে আবারও মরিয়া হয়ে ওই 14 তলা বাড়িটায় ঢুকে পড়েছিল। সে খবরও আপনারা কাগজে দেখে থাকবেন। যদি একেবারে ওপরের ছাদ পর্যন্ত উঠে যেতে পারত তো কি যে হতো বলা যায় না। কিন্তু উপবাস ক্লিষ্ট দেহে 4 তলার বেশি উঠতে পারেনি। আরো যে ওটা দরকার তাও ভাবেনি। সামনেই একটা দরজা খোলা পেয়ে গিয়েছিল। সিঁড়ি দিয়ে উঠেই দরজাটা সোজাসুজি ওদিকে বারান্দা পর্যন্ত অবারিত পথ খোলা দেখেছিল। সেইটাকেই সে নিয়তির নির্দেশ ভেবে কোনো দিকে না তাকিয়ে ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছিল রাস্তায়।
কিন্তু আবারও তার ভাগ্য তাকে নিয়ে বড় একটা তামাশা করলেন। ঝাঁপ দিয়ে পড়ার আগে নিচের দিকে তাকাননি অভিলাষ। তাকাতে সাহস হয়নি, কারণ যার ফ্ল্যাট দিয়ে যাচ্ছে সে যদি চোর ডাকাত বলে চেঁচামেচি করে ধরে ফেলে, যা তো যাবে, পেটও ভরবে না, মরা হবে না, হয়তো গুচ্ছের মার খেতে হবে। একবার নিচের দিকে তাকালে 2-4 সেকেন্ড অপেক্ষা করলে এমন হতো না সম্ভবত। ঠিক সেই সময় নিচ দিয়ে যাচ্ছিলেন এক খ্রিশ্চান পাদ্রী। অভিলাষ গিয়ে পড়ল তার উপরে। তিনি নিচে পড়ে গেলেন, ও তার উপরে। অভিলাষ কিছু চোট পেল, কিন্তু তিনি কনকাশন অব দ্য ব্রেনে 48 ঘন্টা পরে মারা গেলেন। দিন কয়েক পরে অভিলাষকে হাসপাতাল থেকে ছেড়ে দেবার সময় সহৃদয় ছোকরা সার্জেন্টই বলে দিল, পা পিছলে পড়ে গেছেন বলে রিপোর্ট লিখিয়েছি পুলিশে, তাই রেহাই পেয়ে গেলেন। বুঝতেই তো পারছি সুইসাইড করতে গেছিলেন। সে থানা পুলিশ, অনেক হাঙ্গামা, হয়তো জেল খাটতে হতো। যান, এমন চেষ্টা আর করবেন না। আপনার যে ভাগ্য এমন মিরাকুলাসলি বাঁচিয়ে দিলে, তাকে বেশি ঘাঁটাবেন না আর। বাঁচিয়ে তো দিলেন ভদ্রলোক পুলিশের হাত থেকে, কিন্তু সে এখন যায় কোথায়? থানা পুলিশ তো ভালো, জেল হলেও বলার কিছু নেই। চুরি ডাকাতি দুর্নামে জেল খাটায় তার আপত্তি, নইলে জেল তো ভালো, নিরাপদ আশ্রয় ও নিশ্চিত আহার। তবু এ কদিন হাসপাতালে দুবেলা খেয়ে একটু যেন জোজার শক্তি পেয়েছে আবার। আশা হচ্ছে সত্যিই হয়তো তার ভাগ্য তাকে মরতে দেবে না। সেই জোরেই আবারও 2-3 দিন পথে পথে ঘুরল। পরিচিত মহলগুলো আরও একবার বাজিয়ে দেখল কোথাও একটা 30 টাকার চাকরি জোটে কিনা। 2-1 জায়গায় বাড়ির কাজ চেয়েও দেখল, অবশ্যই অচেনা জায়গায়। চেনা লোক, দেশের লোক কাউকে বলতে পারবে না সে চাকরের কাজ করে দাও, বাসন মাজার চাকর। কিন্তু সেদিকেও কোনো সুবিধে হলো না। অপরিচিত লোককে কেউ আজকাল সহজে বাড়ি ঢোকাতে চায় না। কেউ কেউ সেটা পরিষ্কারই বলে দিলেন, কেউ বা শুধু লোক দরকার নেই বলে সহজে সারলেন। এক জায়গায় তো অন্তঃপুরের কণ্ঠস্বর বাইরে এসে পৌঁছল, যা খাটাকুংস চেহারা দেখলেই তো মনে হচ্ছে গুন্ডা খুনে, ওই লোককে বাড়ি ঢোকানো, বাবা, তার চেয়ে নিমতলায় গিয়ে বসে থাকলেই হয়। তার জবাবে কে একজন বললেন, আরে না না, ভিক্ষা করারই রকম ফের একটা, ভিক্ষে চাইলে বলবে খেটে খাও, সেই পথটা মেরে দিল, বুঝলে না? অর্থাৎ অন্ধকার আগেও যেমন ছিল, পরেও তাই রইল। এমনি আরো কদিন উপবাসে কাটবার পর আবারও সংকল্প স্থির করে ফেলল অভিলাষ। রবার্ট ব্রুসের গল্প পড়েছিল ছেলেবেলায়, পাঠশালায় পড়া পদ্য মনে পড়ল। যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে, বারেক নিরাশ হলে কে কোথায় ছাড়ে। 2বার ব্যর্থ হয়েছে বলে 3য়বার হবে তার মানে নেই। তাছাড়া এমনিই তো পথে পড়ে মরতে হবে না খেয়ে। তার চেয়ে ভালোভাবে ভালো জায়গায় মরাই ভালো। সে অনেক ভেবে হাঁটতে হাঁটতে চলে গেল দক্ষিণেশ্বরে। সন্ধ্যার মুখ। নিচে থেকেই মা ভবতারিণীকে একটা সেলাম ঠোকার মতো নমস্কার করে নেমে এলো ঘাটে। তারপর গায়ের ময়লা শার্টটার গেঞ্জিটা এক কোণে ছেড়ে রেখে আস্তে আস্তে নেমে গেল জলে। কিন্তু একটা রহস্য তার জানা ছিল না। ডুবব বললেই ডোবা যায় না। যে সাঁতার জানে তার পক্ষে ডোবা কঠিন। গ্রামের মেয়েরা এসব জানে। যারা ডুবে মরতে চায় তারা নিজেদের আঁচল দিয়ে আগে পা দুটো বাঁধে, তারপর কলসি জলে ভরে তার সঙ্গে হাত বা গলা বেঁধে ডুব দেয়, যাতে ইচ্ছে করলেও আর ভেসে উঠতে না পারে।
এসব অভিলাষ শোনেনি কখনো। সে যতই ডোবার চেষ্টা করে, আত্মরক্ষার সহজ নিয়মে ভেসে ওঠে আবার। এমনি করতে করতেই দৃশ্যটা চোখে পড়ল তার থেকে অল্প দূরে আরেকটি লোক, সম্ভবত একটি কিশোর ছেলে, তার মতোই ডুবজে উঠছে। একটু তফাৎ, সে ডুবতে চাইছে, এর উঠবার চেষ্টা। প্রথমটা ভাবল ইচ্ছে করেই করছে এমন, মজা করার জন্যে, খেলা। কারণ মনে হচ্ছে ওর সঙ্গী কটি ছেলে পাড়ে দাঁড়িয়ে হাসাহাসি চেঁচামেচি করছে। কিন্তু তারপরই বুঝল খেলাতেই শুরু হয়েছিল হয়তো, এখন মর্মান্তিক পরিণতিতে শেষ হতে চলেছে। ছেলেটি সত্যিই ডুবছে। শেষে যখন আর মাথাটা উঠল না, শুধু হাতের মুঠোটা যেন শূন্যে কি একটা অবলম্বন খোঁজার চেষ্টা করছে, তখন সে তড়িৎ গতিতে গিয়ে যথেষ্ট তলিয়ে বা ভেসে চলে যাবার আগেই ছেলেটাকে ধরে ফেলল। তখন ভাটার শুরু, জলে প্রবল টান। কিন্তু অভিলাষ যতই দুর্বল হয়ে পড়ুক, সবল স্বাস্থ্যের লোক, জলে নেমে একটু সুস্থও হয়েছে। সে ছেলেটাকে টেনে নিয়ে একসময় ঘাটে পৌঁছাল। ছেলেটাও জল খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই নইলে হাঁকড় পাঁকড় করত, হয়তো ওর গলা জড়িয়ে ধরতে যেত, তাহলে দুজনকেই ডুবতে হতো। ততক্ষণে ঘাটে লোক জড়ো হয়েছে, হই হই উত্তেজনা। ধনির ছেলে বা পুলিশের বড় কর্তাদের একজন। ছেলেটার নাম শেখর। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাচ্ছি বলে বেরিয়েছে গাড়ি নিয়ে। ঘুরতে ঘুরতে ঘাটে এসে দাঁড়িয়ে ইয়ার্কি করতে করতে কে একজন দিয়েছে ওকে এক ধাক্কা। শেখর যে সাঁতার জানে না অত কেউ খেয়াল করেনি। জলে ফাঁড়া বলে ওর মা সাঁতার শিখতে দেননি। তাছাড়া ও যে অত জলে গিয়ে পড়বে, ভেসে যাবে, সেটা যে ভাটার সময়, এত তাদের জানার কথা নয়। যখন বুঝল সত্যি ডুবছে, ডুবেই গেছে, তখন নিদারুণ ভয় পেয়ে তারা পালিয়ে গেল, যে যেদিকে পারল। চেঁচামেচি করেছিলেন অন্য লোক। তাদের মধ্যেই কে গিয়ে বাইরে স্ট্যান্ডে গাড়িতে গাড়িতে জিজ্ঞাসা করেছেন। এদের ড্রাইভার বিবরণ শুনে ছুটে এসেছে। তাছাড়াও দু একজন চেনা লোকও বেরিয়েছে। এদিকে কেউ কেউ ফার্স্ট এড দিতে শুরু করেছেন। জলও বেরিয়ে গেছে খানিকটা। টেলিফোন পেয়ে বাবা মা আসতে আসতে ছেলেটার জ্ঞান এসে গেছে। পিছু হটে আস্তে আস্তে সরে পড়লেই হতো, কিন্তু জলে ডোবার পর মানুষটাকে ধরে ঘুরিয়ে জল বার করতে হয়, তা অভিলাষ জানত। অত বড় 15-16 বছরের ছেলেকে তুলে ঘোরানো অত সহজ নয়। সকলেই উপদেশ দিচ্ছে, করছে না কেউ। অভিলাষ ওকে সেই অনিশ্চিত অবস্থায় ফেলে চলে যেতে পারেনি। ফুটফুটে ভালো ঘরের ছেলে, আদরের ছেলে দেখলেই বোঝা যায়। না জানি তার বাবা মার কি মনের অবস্থা হবে এ খবর পেলে। এইটুকুর মধ্যেই ওর মায়া পড়েছে একটা অদ্ভুত। সেও প্রাথমিক শুশ্রূষার কাজে লেগে গেছিল। যখন সরে পড়বার কথা মনে হলো, তখন শেখরের বাবা শরৎবাবু এসে গেছেন। তিনি অমনি অমনি পুলিশের চাকরিতে এত উন্নতি করেননি। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে একবার ওর কাপড়ের অবস্থা, একমুখ খোঁচা খোঁচা দাড়ি ও ক্লান্ত চোখের দিকে চেয়েই ব্যাপারটা অনুমান করেছেন। তিনি বললেন, ওহো, সে হবে না, আমার সঙ্গে বাড়ি যেতে হবে। অভিলাষ জড়িয়ে জড়িয়ে কি একটা বলতে যাচ্ছিল, প্রচণ্ড এক ধমক দিয়ে উঠলেন, হ্যাঁ, বেশি চালাকি করতে হবে না। তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে বুঝে নিয়েছি। এমনি না যাও, অ্যারেস্ট করিয়ে নিয়ে যাব। নাও, ভালো চাও তো ভালো ছেলের মতো চলো। জামা কাপড় কোথায়? শুকনো কাপড় যে আর নেই বুঝতেই পারছি। চলো চলো।
অগত্যা ওদের সঙ্গেই যেতে হলো। সেখানে যেতে একটা শুকনো পাজামা দিলেন কে একজন। চা খাবার এলো, লুচি, ডিম, মিষ্টি। তারপর গিন্নি গলার হার খুলে ওর হাতে দিতে যাচ্ছিলেন। তুমি যা করেছ বাবা, তার তুলনায় এ কিছু নয় অবশ্যই। ওই আমার এক ছেলে, শিবরাত্রির সলতে। কর্তা তাকে ধমক দিলেন, রসো রসো, ব্যাপারটা অত সহজ নয়। কেন এমন জোয়ান ছেলেটা আত্মহত্যা করতে যাচ্ছিল শুনি আগে। বলো তো বাবা, ব্যাপারখানা কি? অভিলাষ আর বৃথা মিথ্যে বলার চেষ্টা করেনি, সব কথাই খুলে বলেছে। শরৎবাবু ধৈর্যের সঙ্গে বসে সব শুনেছেন। তিনি মানুষ চেনেন, লোকটা যে সত্য বলছে তা বুঝেছেন। তবুও দেশের ঠিকানা, প্রাক্তন মনিবের নাম ঠিকানা লিখে নিয়ে বললেন, এতদিন দেশ ছাড়া বলছো, তাদের একটা তো খবরও দাওনি। তারা ভাবছে নিশ্চয়ই তুমি এই 100টা টাকা রাখো, এক সেট জামা কাপড় কিনে নাও, আর দেশে গিয়েও তাদের হাতে 20-25 টাকা দিয়ে এসো। তুমি বলছো যে কোনো কাজ করতে রাজি আছো। তা যদি এসব কথা সত্যি হয় যা বলছো, একটা কিছু হয়ে যাবেই। তোমার ভালো চেহারা, সিপাইয়ের কাজ দেবার চেষ্টা করব। বয়স একটু বেশি হয়েছে অবশ্য, দেখি কি করতে পারি। নেহাত না হয় মোটর ভেহিকলসে ক্লিনার হিসেবে ঢুকিয়ে দেব। তারপর গাড়ি চালানো শিখে ড্রাইভার হতে পারলে তো ভালোই। যাই হোক, কাজ একটা পাবেই। যাও ঘুরে এসো 2-3 দিন। শেখর অভিলাষকে প্রায় জড়িয়ে ধরে বসেছিল। সে ক্লান্ত সুরে বলল, অভিলাষটাকে আমাদের বাড়িতে রাখার ব্যবস্থা করে দাও বাবা। আমি ওকে গাড়ি চালানো শিখিয়ে দেব। সিপাইয়ের থেকে ড্রাইভারের কাজ অনেক ভালো। দেখা গেল গৃহিণীরও ছেলেটিকে বাড়িতে রাখার ইচ্ছা। আচ্ছা আচ্ছা, ঘুরে তো আসুক, তুমি এখানে এসেই উঠো। অন্য কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত এখানেই থেকো। কিন্তু সিপাই বা ড্রাইভার কোনো চাকরি আর করা হলো না অভিলাষের। বাড়ি থেকে ফেরবার সময় বোধ করি অতিরিক্ত আগ্রহের জন্যেই পাঁশকুড়া স্টেশনে ছেড়ে দেওয়া ট্রেন ধরতে গিয়ে হাত ফসকে নিচে পড়ে গেল। ট্রেন যখন দাঁড়ালো তখন অনেক কষ্টে যে মাংসপিণ্ডটাকে উদ্ধার করা হলো চাকার খাঁজ থেকে, তাকে মানুষ বলে বোঝার উপায় ছিল না। কে মানুষ তাও শনাক্ত করা গেল না। বহুদিন পরে খবর পেয়েছিলেন শরৎবাবু। রেল পুলিশের কাছে খবর নিয়ে জামার বর্ণনা থেকে বুঝেছিলেন। তিনি আর অভিলাষের স্ত্রীকে সে খবর জানাবার চেষ্টা করেননি। শুধু গৃহিণী যে 3.5 ভরির হারটা ওকে দিতে চেয়েছিলেন, তার আনুমানিক মূল্য হিসেব করে 2000 টাকা পাঠিয়ে দিয়েছিলেন অভিলাষের স্ত্রী পুত্রকে, প্রাক্তন মনিবের নাম করে। রেডিও মালঞ্চর গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এই চ্যানেলটিকে শেয়ার করো। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্তই। এর পরের সপ্তাহে আবার কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকো রেডিও মালঞ্চর গল্পগুলো।